আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মিনহাজ টিচার ইউটিউব চ্যানেলে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য নিয়ে এসেছি। যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী ডিয়ার স্টুডেন্ট, তাদের জন্য গণিত ষষ্ঠ অধ্যায়ের রেখা, কোণ ও ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। চলুন সেটা সমাধান করা যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে বলা হয়েছে প্রশ্নতে ত্রিভুজ এবিসি এর এম ও এন যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ একটা ত্রিভুজ হবে আমাদের এবিসি, সেই এবিসি ত্রিভুজটার এম ও এন হবে বিন্দু দুইটি হবে যথাক্রমে এবি বাহু আর এসি বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করো যে এম এন সমান্তরাল বিসি। ডিয়ার স্টুডেন্ট, এটাকে সমান্তরালের চিহ্ন বলা হয় এবং এম এন সমান হাফ বিসি। তো প্রথমে আমরা প্রশ্ন থেকে চিত্রটি অঙ্কন করে ফেলি। দেখো, প্রথমে আমাদের ত্রিভুজ এবিসির কথা বলা আছে, তাই অ্যাট ফার্স্ট আমরা কি করব, একটা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করব। ডিয়ার স্টুডেন্ট, আমি এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। এই ত্রিভুজটির এম ও এন যথাক্রমে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু এম আর এসি বাহুর মধ্যবিন্দু এন অঙ্কন করে ফেললাম। তারপরে আমাদের একটু অঙ্কন করতে হবে, এম আর এন আমাদের যোগ করতে হবে। কি করতে হবে? এম আর এন কে যোগ করে এমনভাবে বর্ধিত করতে হবে যেন এম এন সমান এন এফ হয়। তারপরে আমরা সি এফ যোগ করে দেব। তো এই ছিল আমাদের প্রশ্ন থেকে চিত্রটি। আমি আরো একবার ফিনিশিং দিচ্ছি। দেখো, আমাদের বলা হয়েছে ত্রিভুজ এ বি সি, তাই আমরা প্রথমে একটা এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এর এম এন যথাক্রমে, অর্থাৎ এই যে এম আর এন যথাক্রমে এ বি আর এসি এর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করো যে এম এন, তারপরে আমাদের প্রমাণ করতে বলেছিল এটা। আমরা অঙ্কন কি করেছি, এই এম মধ্যবিন্দু আর এন মধ্যবিন্দুকে যোগ করে দিয়েছি। যোগ করে এমনভাবে বর্ধিত করেছি এফ পর্যন্ত যেন এম এন যত বড় এন এফ তত বড় হয়। তারপরে সি এফ যোগ করে দিই। তো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা উপপাদ্যটির বিশেষ নির্বাচন আর অঙ্কন লিখব। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্ন এবং চিত্র থেকে আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা লিখে ফেলেছি। তো আসো দেখা যাক কিভাবে আমাদের এটা আসলো। দেখো, আমরা কি লিখেছি বিশেষ নির্বাচনে, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। তারপর লিখেছি ত্রিভুজ এ বি সি এর এই এম ও এন যথাক্রমে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করতে বলেছিল যেটা আমাদের, সেটা লিখেছি। প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল বিসি এবং এম এন সমান সমান হাফ বিসি। অঙ্কনে আমরা কি করেছি ডিয়ার স্টুডেন্ট, দেখো এই যে আমাদের অঙ্কন। অঙ্কনে আমরা করেছি এম ও এন কে যোগ করেছি, যোগ করে এম এন কে এমন ভাবে এন এফ পর্যন্ত বর্ধিত করেছি যেন এম এন আর এন এফ টা সমান হয়। তারপর আমরা কি করেছি, এই যে এফ কমা সি বা সি কমা এফ যোগ করেছি। তো এই ছিল আমাদের বিশেষ নির্বাচন আর অঙ্কন। এখন আমরা প্রমাণ করব। দেখো, যখন আমরা এই যে এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু এবির মধ্যবিন্দু এম এবং এসির মধ্যবিন্দু এন যখন আমরা যোগ করে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, তারপরে সিএফ যোগ করেছি, তখন আমাদের এখানে দুইটা ত্রিভুজ অঙ্কিত হয়েছে। যেমন দেখো, এই যে এ এম এন একটা ত্রিভুজ আর সি এন এফ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমাদের অঙ্কন হয়েছে। তো আমরা এই দুইটা ত্রিভুজ থেকে আগে সর্বসমতাটা দেখাবো ডিয়ার স্টুডেন্ট। যদি কোনোভাবে আমরা সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ থেকে একান্তর কোণগুলো সমান দেখাতে পারবো এবং আমরা সমান্তরালটাও দেখাতে পারবো। তাই জন্য আমরা কি করব, এই দুইটা ত্রিভুজের আগে সর্বসমতা দেখাবো। তো সর্বসমতা অর্জনের জন্য তো চারটি শর্ত আছে, চারটি ভাবে আমরা সর্বসমতা দেখাতে পারি। তো এই সম্পর্কিত একটি ক্লাস আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, কিভাবে দুটি ত্রিভুজের মধ্যে সর্বসমতা অর্জন করে। তারপরেও আমি এই ত্রিভুজটা প্রমাণের জন্য যে সর্বসম দেখাতে যে সূত্রটি প্রয়োজন হয়েছে আমাদের, সেটা সম্পর্কে আমি ব্যাখ্যা করব। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এ এম এন একটা ত্রিভুজ আর সি এন এফ একটা ত্রিভুজ। তাই আমি লিখলাম যে ত্রিভুজ এ এম এন এবং ত্রিভুজ সি এন এফ এ আমরা একই দেখতে পাচ্ছি। দেখো তো, এই যে দুইটা ত্রিভুজকে যদি এই দুইটা ত্রিভুজের দেখো, এই এন বাহু যত বড় সি এন বাহুও তত বড়। কেন?
এই এসি বাহুর মধ্যবিন্দু এন, এই জন্য এনটা বাহু তত বড়, সিএন বাহু তত বড়, তাই আমি লিখলাম এন সমান সিএন। তারপরে আমি দেখতেছি যে এম এন সমান এনএফ। কেন? এই যে আমরা এম এনকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এম এন সমান এনএফ হয়, তাহলে এম এন বাহুটাও যত বড় এনএফ বাহুটাও তত বড়, তাহলে এম এন সমান এনএফ। অথবা এগুলো আমরা নিচে লিখতে পারি, নিচে লিখলেও হবে, নিচে লিখলেই ভালো হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এম এন সমান এনএফ। তারপরে দেখো আমরা কোন দুইটা বাহুর সমান দেখিয়েছি, এই আমরা দেখিয়েছি হলো এন বাহুর সমান দেখিয়েছি, সিএন বাহুর সমান দেখিয়েছি, আমরা এম এন বাহুর সমান দেখিয়েছি, এনএফ বাহু সমান দেখিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যে ত্রিভুজের দুটি ত্রিভুজ কখন সর্বসমতা অর্জন করে, দুটি ত্রিভুজের দুটি বাহু এবং দুটি বাহুর মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসমতা অর্জন করে। তো দেখো আমরা এখানে ত্রিভুজের দুইটা বাহু নিয়েছি, একটা বাহু দুইটা বাহু, এই ত্রিভুজেরও দুইটা বাহু নিয়েছি এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ এটার এই কোণ আর এটার এই কোণ। তো এই দুইটা কোণ যদি আমরা সমান দেখাতে পারি তাহলে একটা ত্রিভুজের দুটা বাহু তারপরে একটা কোণ যদি আমি সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজদ্বয় সর্বসমতা অর্জন করেছে আমরা বলতে পারি। তাহলে আমরা কি দেখাতে পারি, এখানে এই দুইটা কোণ সমান, কিন্তু আমরা দেখতেছি এই দুইটা কোণ বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আমি লিখি, কোণ দুইটা ধরে লিখি, কোণ এ এন এম সমান সমান কোণ সি এন এফ। অতএব তারপরে ত্রিভুজদ্বয় যেহেতু শর্ত মেনেছে আমি লিখলাম ত্রিভুজ এ এম এন সর্বসম ত্রিভুজ সি এন এফ। তো ডিয়ার স্টুডেন্ট দেখো এই যে আমি এটাকে সর্বসমতার চিহ্ন বলা হয়, সর্বসমর। তো এই যে এতটুকু যে আমি উপপাদ্য প্রমাণ করলাম, এটা কিন্তু একটা সূত্র থেকে আমি প্রমাণ করলাম, যে সর্বসম সূত্র থেকে, যে দুটি ত্রিভুজের যদি দুটি বাহু এবং ওই দুটি বাহুর মধ্যবর্তী কোণ যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজদ্বয় সর্বসমতা অর্জন করে থাকে। তো আমি এই সূত্রটা থেকে প্রমাণ করেছি। তারপরেও আমি এই সূত্রটা তোমাদের বোঝার খাতিরে আমি এ পাশে একটু রাফ করে আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইটুকু চিত্র এখানে এইটুকুই অঙ্কন করব শুধু। দেখো আমাদের এভাবে দেওয়া আছে, চিত্রটা এভাবে দেওয়া আছে, এটা হলো আমার এম, এটা হলো এম এ, আর এটা হলো সি, এটা হলো এফ। আমি বোঝার সুবিধার্থে ছোট করে চিত্রটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো দেখো আমাদের সূত্র ছিল যে, আমাদের সূত্রটা ছিল যে দুটি ত্রিভুজের মধ্যে সর্বসমতা আমরা কখন দেখাতে পারি। ডিয়ার স্টুডেন্ট, যদি দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহু আমরা সমান দেখাতে পারি, দুটি ত্রিভুজের দুটি বাহু, মনে করো এই যে এখানে ত্রিভুজ দেখো এ এম এন একটা আমাদের কি ত্রিভুজ, আবার এখানে সি এন এফ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং ওই দুইটা বাহুর যদি আমরা মধ্যবর্তী কোণ সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজদ্বয় কি হয়, সর্বসম হয়। তো দেখো যেহেতু এই এসি বাহুর মধ্যবিন্দু এন, তাহলে আমরা বলতে পারি এ এন আর সিএনটা সমান, তাই আমরা লিখেছি এন সমান সিএন। তারপরে দেখো আমরা এম এনকে যোগ করে এমনভাবে এফ পর্যন্ত বর্ধিত করেছিলাম যেন এম এন বাহুটা আর এন এফ বাহুটা সমান হয়। এই যে দেখো এম এন সমান এন এফ হয়, তাহলে এই দুইটা বাহুও সমান। তারপরে আমি লিখেছি এই যে এম এন সমান এন এফ। তারপরে আমরা কি লিখেছি দেখো, সূত্রতে আমাদের ছিল যে দুটি ত্রিভুজের, একটি ত্রিভুজের দুটি বাহু এবং অপর ত্রিভুজের দুটি বাহু এবং এই দুটি বাহুর মধ্যবর্তী কোণ, তাহলে এই যে এই দুটি বাহু কোন বিন্দুতে যুক্ত হয়েছে, এন বিন্দুতে, তাহলে এর মধ্যবর্তী কোণ এটা, আর এই ত্রিভুজের এই দুই বাহুর মধ্যবর্তী কোণ এটা, তাহলে এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তো আমি দেখতেছি এই এ এন এম ত্রিভুজের এ এন কোণ, এ এন এম কোণটা হলো আমাদের বিপ্রতীপ কোণ, আবার ত্রিভুজ সি এন এফ এর আমরা এই যে এই এন কোণটা দেখতেছি এটাও বিপ্রতীপ কোণ। কেন বিপ্রতীপ কোণ? ডিয়ার স্টুডেন্ট, বিপ্রতীপ কোণ জানতে হলে আগে আমাদের একটা বিপ্রতীপ কোণের সংজ্ঞা জানতে হবে। মনে করো একটা সরলরেখা আর একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, হ্যাঁ, অর্থাৎ একটা সরলরেখা আর একটা সরলরেখা মনে করো একটা বিন্দুতে এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এর বিপরীত পাশের জোড়া কোণগুলিকে আমরা বিপ্রতীপ কোণ বলতে পারি। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ হবে, অর্থাৎ আমি যদি এখানে দেই নাম দেই পি এ কিউ আর এখানে আর এ এস,
তাহলে দেখো এই পি এ কিউ কোণের বিপরীত কোণ হবে আমার এই যে বিপরীত কোণ আর এ এস, অর্থাৎ আর বিপরীত কোণগুলা কি হবে পরস্পরের সমান হবে। তো এভাবে আমার তাহলে এখানে দেখো সেম জিনিসটা হয়েছে, এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে এন বিন্দুতে, তাহলে এর বিপরীত পাশে যে জোড়া কোণটা আছে সেই কোণটা কি হবে বিপরীত কোণ, আর বিপরীত কোণ দ্বয় কি হয় পরস্পরের সমান হয়। তাই আমি কি লিখেছি এ এন এম, এই যে এ এন এম সমান সমান কোণ সি এন এফ, অর্থাৎ এই দুইটা কোণ সমান। কেন সমান? পরস্পরের বিপরীত কোণ। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো সর্বসমতা আমার তিনটি শর্ত ছিল, তিনটি শর্ত মেনেছে যে একটি ত্রিভুজের একটি বাহু অপর একটি ত্রিভুজের একটি বাহু, আবার প্রথম ত্রিভুজটির আরেকটি বাহু আবার আরেকটি ত্রিভুজের আরেকটি বাহু, এবং এই দুটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দুটি বাহুর মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসমতা অর্জন করে। দেখো এখানে একটা ত্রিভুজের দুটা বাহু আর একটি ত্রিভুজের দুটা বাহু এবং এই দুটি বাহুর মধ্যবর্তী কোণ এটারও এন কোণ এটারও এন কোণ যদি সমান হয় ত্রিভুজদ্বয় সর্বসমতা অর্জন করে, তার মানে ত্রিভুজটা সর্বসমতা অর্জন করেছে। তারপর দেখো আমরা সর্বসমতা দেখানোর পরে আমরা এই দুইটা ত্রিভুজের একান্তর কোণ দেখাবো। কি দেখাবো? একান্তর কোণ। কেন একান্তর কোণ দেখাবো ডিয়ার স্টুডেন্ট? শোনো, যদি আমরা দুইটা রেখা আমরা যদি এখানে অঙ্কন করি, এই যে একটা রেখা, এই যে একটা রেখা অঙ্কন করলাম, এই দুইটা রেখাকে বাইরে থেকে একটা ছেদক আসে এমনভাবে ছেদ করলো, বা এটাকে আমরা ভেদকও বলতে পারি, এমনভাবে ছেদ করলো, তাহলে ছেদকের এক পাশের এই যে ভেদকের এক পাশের অন্তস্থ কোণ বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থ কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। কি বলা হয়? একান্তর কোণ। আর দুটি সরলরেখা একটি ভেদক আসে এমনভাবে ভেদ করলো, ভেদকের এক পাশের অন্তস্থ কোণ বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থ কোণ, এই যে এই কোণগুলো কি হয়? একান্তর কোণ। আর একান্তর কোণগুলো কি হয়? পরস্পরের সমান হয়। তো এটাই আমরা এখানে দেখেছি। দেখো এই যে আমরা যদি কল্পনা করি এম এফ একটা আমাদের সরলরেখা, এই যে এম এফ একটা আমাদের সরলরেখা আর বিসি আমাদের একটা সরলরেখা। এই বিসি সরলরেখাকে এখানে কিভাবে ছেদ করেছে ডিয়ার স্টুডেন্ট? দেখো এখানে আসে এইভাবে ছেদ করেছে, অর্থাৎ এই দুটি সরলরেখাকে কিভাবে ছেদ করলো? এভাবে ছেদ করলো। এই ছেদ করলো কি এসি রেখাটা এভাবে ছেদ করলো। তাহলে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, হ্যাঁ, তাহলে এই যে সরলরেখাকে যে একটা ছেদক আসে এমনভাবে ছেদ করলো, তাহলে এই দুইটা রেখা সমান্তরাল রেখা পরস্পরের, এম এফ আর বিসি পরস্পরের সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা হতে গেলে আমাদের তিনটি সমান্তরাল রেখার বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো এই এম এফ আর বিসি সরলরেখা একই সমতলে অবস্থিত করবে এবং কখনোই একটি অপরটির উপর দিয়ে বা ভেদ করবে না, বা ভেদ করবে না বলতে এইভাবে কখনো ভেদ করবে না। এদের দূরত্ব যদি অসীম পর্যন্ত বৃদ্ধি করা হয় তাও তারা একই সমতলে অবস্থিত করবে। 2 নম্বর শর্ত হলো এই এম এফ বাহু রেখার আর বিসি রেখার যে কোনো বিন্দু, এই বিন্দু ধরো এই বিন্দু, এখানকার লম্ব দূরত্বটা কি হবে? লম্ব দূরত্বটা সমান হবে। আবার এখানকার লম্ব দূরত্বটা সমান হবে, আবার এখানকারও আমাদের লম্ব দূরত্বটা কি হবে? সমান হবে। আবার সমান্তরাল হতে গেলে এই যে দেখো আমাদের এখানে একটা এন বিন্দু আছে, এখানে আমাদের একটা এখানে আমাদের একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুটাই আমাদের মনে করো এখানে সি। তো দেখো এখানে আমাদের একটা সি বিন্দু আছে। তো এই এম যে দুটা রেখা সমান্তরাল হবে সেই দুইটা রেখার যে কোনো রেখাংশ সমান্তরাল, তাহলে আমি বলতে পারি এম এন সমান্তরাল ও বিসি বলতে পারবো, এন এফ সমান্তরাল আমি বিসি বলতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে আমি একান্তর কোণগুলো দেখাবো। তাহলে একান্তর কোণগুলোর সংজ্ঞা কি? যে একটি ছেদক দুটি সরলরেখাকে এমনভাবে ছেদ করলো, তাহলে এই যে দুটি সরলরেখা, এই দুটি সরলরেখাকে কি করলো? এমনভাবে ছেদ করলো, এই যে আমাদের দুইটা সরলরেখা, এই সরলরেখাকে এই এসি ছেদকটা এমনভাবে ছেদ করলো, তাহলে ছেদকের এক পাশের অন্তস্থ কোণ, অর্থাৎ এই যে এক পাশের আমাদের এই যে এই পাশের আমাদের অন্তস্থ কোণ বিপরীত দূরবর্তী অন্তস্থ কোণটা আমাদেরকে বলা হবে একান্তর কোণ। তাহলে আমরা কি লিখবো? অতএব কোণ এম এ এন সমান সমান কোণ আমরা লিখবো এফ এন সি, এনসিএফ, কোণ এনসিএফ। এবং আমরা কি লিখব? দেখো ডিয়ার স্টুডেন্ট, এবং আমরা লিখব যে তাহলে এই কোণের একান্তর কোণ এটা, যেমন আমরা এই কোণের একান্তর কোণ আমরা দেখাবো বিপরীত পাশের এই কোণ। তাহলে আবার যদি আমরা এই কোণের একান্তর কোণ দেখাতে যাই তাহলে বিপরীত পাশে
বিপরীত পাশের দূরবর্তী কোণ হবে এটা, এই কোণটা আমাদের হবে একান্তর। তাহলে আমরা এখানে কি দেখাবো, এই কোণটা যদি আমাদের একান্তর হয় তাহলে এখানে একান্তর কোণ হবে কোণটা এটা, এবং কোণ এ এম এন সমান সমান কোণ এন এফ সি। আমরা একান্তর কোণগুলো সমান দেখাইলাম। তো ডিয়ার স্টুডেন্ট, একান্তর কোণগুলো সমান দেখানোর পরে আমরা বলবো যে এই এম এফ সমান্তরাল বিসি। আচ্ছা, এখন এম এফ সমান্তরাল বিসি, এখন এম এফ সমান্তরাল আমি বিসি কেন বললাম, দেখো এই যে আমাদের এম এফ, এই যে এম এফ একটা সরলরেখা, নিচে আমাদের এই যে এখানে বিসি একটা আমাদের সরলরেখা, এই সরলরেখাকে এসিটা আসে ছেদ করেছে। তো ছেদ করার ফলে আমরা দেখতেছি যে বিসি আর এম এফ একই সমতলে অবস্থিত। তা এই যে এই বিসি রেখার আর এম এফ রেখাটা একই সমতলে অবস্থিত। তারপরে আমরা দেখতেছি যে এদের লম্ব দূরত্ব যে কোনো বিন্দুতে সমান। তারপরে আমরা দেখতেছি যে এরা এই সরলরেখা একটি আরেকটিকে ভেদ করেনি। তার মানে আমরা বলতে পারতেছি যে এম এফ সমান্তরাল বিসি, অর্থাৎ এম এফ সমান্তরাল বিসি আমরা বলতে পারলাম। তারপর আবার আমরা অতএব বলতে পারতেছি এম এন সমান্তরাল বিসি। তো এম এন সমান্তরাল বিসি কেন ডিয়ার স্টুডেন্ট, দেখো কোনো সমান্তরাল রেখার যে কোনো বিন্দু বা যে কোনো রেখাংশ আমরা কি করতে পারি, সমান্তরাল বলতে পারি। যেমন দেখো আমি এই যে এম এফ সমান্তরাল বিসি রেখেছি, তাহলে আমি এই এম এন সমান্তরালও বিসি দেখাতে পারবো, আবার এন এফ সমান্তরালও আমি প্রথমে আমি এম এফ সমান্তরাল বিসি দেখাবো। তাহলে সমান্তরাল রেখার যে কোনো রেখাংশই কি হবে, সমান্তরাল হবে। তাহলে আমি এম এন সমান্তরালও বিসি দেখাতে পারবো, আবার আমার প্রয়োজন অনুসারে এন এফ সমান্তরালও আমি বিসি দেখাতে পারবো। তো সেই সূত্র থেকে সমান্তরালের আমি দেখালাম এম এন সমান্তরাল বিসি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের এম এন সমান্তরাল বিসি প্রমাণ করতে বলেছিল, এই যে এম এন সমান্তরাল বিসি আমাদের এটা প্রমাণ হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি অংশ এম এন সমান হাফ বিসি প্রমাণ করব। তো দেখো আবার দেখো আমরা এখন এটুকু প্রমাণ করব। তো যেহেতু দেখতেছি আমরা এম এফ সমান্তরাল বিসি, অর্থাৎ এম এফ সমান্তরাল বিসি, তাহলে এই দুইটা বাহুর সমান্তরাল। তাহলে আমি বলতে পারি যে বি এম সি এফ একটা সামান্তরিক। কেন সামান্তরিক? কারণ আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে কি বলা হয়, সামান্তরিক বলা হয়। এবং কোনো কোণই সামান্তরিকের, আবার কোনো কোণ কিন্তু সমকোণ হয় না। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো তাহলে এম এফ সমান্তরাল যদি বিসি হয়, তাহলে এম এফ সমান আমরা কি লিখতে পারি, এম এফ সমান আমরা লিখতে পারি বিসি। এই যে এম এফ সমান বিসি। তো এম এফ বাহুর মধ্যে আছে এম এন আর এন এফ, তাই আমি লিখলাম এম এন প্লাস এন এফ সমান বিসি। তো দেখো আমি এখানে কি করব, এম এন প্লাস এন এফ, তো আমাকে প্রমাণে এম এন রাখতে বলেছে, তাহলে এন এফকেও আমি এম এনই রাখবো। তাহলে দেখো এই যে আমরা এখানে একটু প্রমাণ করেছিলাম যে এম এন সমান এন এফ, বা এখানে এম এন সমান এন এফ আমরা দেখিয়েছিলাম, তাই আমরা মান বসাবো এখানে এম এন প্লাস এম এন সমান সমান বিসি। তাহলে এম এন আর এম এন যোগ করলে 2mn সমান বিসি। তারপরে 2টা এই পাশে গুণ আছে, আমরা পক্ষান্তর যদি করে দেই ওই পাশে, তাহলে হাফ বিসি আমাদের কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি প্রমাণটা তোমাদের সামনে আরেকবার ফিনিশিং দিচ্ছি। এই চিত্রটা আমি এখানে আরেকবার অঙ্কন করেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। দেখো আমরা এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ এ এম এন আর ত্রিভুজ সিএনএফ, আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা দেখাবো। তো সর্বসমতা দেখানোর সূত্র হলো এই যে বাহু কোণ বাহু, যদি দুইটা ত্রিভুজের দুইটা বাহু এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ আমরা সমান দেখাতে পারি, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসমতা হয়। তাই আমরা এই সূত্র থেকে আমরা দেখাবো। তো দেখো এই দুইটা ত্রিভুজ আমরা দেখাবো, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ। দেখো ত্রিভুজ এ এম এন এবং ত্রিভুজ সিএনএফ, এ এম এন এবং ত্রিভুজ সিএনএফ এ আমি দেখতেছি এন সমান সিএন। কেন? কারণ এটা মধ্যবিন্দু, তাই এসি বাহুর মধ্যবিন্দু এন, তাই। তারপরে দেখো এই যে দেওয়াই আছে এটা আমাদের উদ্দীপকে, আবার এম এন সমান এনএফ, এম এন সমান এনএফ, এই যে আমরা বর্ধিত করার সময় সমানভাবে বর্ধিত করছি, তাই আমরা এই বাহু সমান এই বাহু দেখিয়েছি। তাহলে এই বাহু সমান আমরা এই বাহু দেখিয়েছি, এই বাহু সমান আমরা এই বাহু দেখিয়েছি। তাহলে এই বাহুর মধ্যবর্তী কোণ এটা আর এটা, এই দুইটা কোণ আমরা কি দেখতেছি,
বিপ্রতীপ কোণ দেখতেছি, তাই আমরা কি লিখলাম, কোণ ANM, কোণ ANM সমান সমান কোণ CNF। আর আমরা জানি বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। বিপ্রতীপ কোণ কিভাবে হলো, আমি বলেছিলাম যে একটি সরলরেখা আর একটি সরলরেখাকে ছেদ করলে এই বিপরীত পাশে যে জোড়া কোণগুলো উৎপন্ন হয় সেগুলোকে বিপ্রতীপ কোণ বলা হয়। আর বিপ্রতীপ কোণগুলো কি হয়, পরস্পরের সমান হয়, এই জন্য আমরা লিখেছি। তারপরে আমরা যেহেতু আমাদের বাহু, কোণ বাহু, দুইটা বাহু আর একটা কোণ আমাদের সূত্রতে পড়ে গিয়েছে, এই জন্য আমরা ত্রিভুজদ্বয় সর্বসমতা এখানে দেখিয়েছি। তারপরে দেখো সর্বসমতা দেখানোর পরে আমরা এখানে একান্তর কোণগুলো দেখিয়েছি, যেমন এই কোণের একান্তর কোণ এই কোণ, আবার এই কোণের একান্তর কোণ এই কোণ। তো আমরা কোণগুলোকে ধরে লিখেছি, দেখো কোণ MAN অর্থাৎ এই কোণের একান্তর কোণ এই কোণ হবে CNF, এবং আবার AMN এই কোণের একান্তর কোণ হবে আমার এই কোণ NFC। আর একান্তর কোণগুলো কি হয়, পরস্পরের সমান হয়। তারপরে আমি দেখতেছি যে এই MF একটা সরলরেখা, BC একটা সরলরেখাকে বাইরে থেকে একটা ভেদক আসে ছেদ করেছে। তার মানে দুটি সরলরেখাকে কোনো ভেদক যদি ছেদ করে তাহলে ওখানে সমান্তরাল আমরা বলতে পারি MF সমান্তরাল BC। আর সমান্তরাল হওয়ার আমাদের তিনটি শর্ত রয়েছে, যে এরা একই সমতলে অবস্থিত করবে এবং একটি আরেকটিকে উপর ভেদ করবে, একটি আরেকটিকে ভেদ করে যাবে না অসীম পর্যন্ত দূরত্ব বর্ধিত করলেও। তারপরে 2 নম্বর শর্ত, এদের যে কোনো বিন্দুতে, এই মনে করো এই বিন্দু বা এই বিন্দু লম্ব দূরত্বটা সমান হবে, বা এখান থেকেও যদি তুমি কল্পনা করো যেখানেই করো না কেন লম্ব দূরত্বগুলা সমান হবে। আর সমান্তরাল রেখাংশের সরল রেখার যে কোনো রেখাংশ কি হবে, সমান হবে। যেমন আমি MN যদি আমি প্রথমে বলি MF সমান্তরাল BC, তাহলে আমি পরে লিখতে পারবো MN সমান্তরাল BC, আবার NF সমান্তরালও আমি BC লিখতে পারবো প্রয়োজন অনুযায়ী। তো তাই আমরা কি করেছি, এখানে দেখো একান্তর কোণ সমান দেখানোর পরে আমি লিখেছি MF সমান্তরাল BC। তারপরে আমরা এইটুকু এই লাইন থেকে পরিবর্তন এই লাইনে কি করেছি, যে MF সমান্তরাল BC হলে ওই সরলরেখার যে কোনো রেখাংশগুলো সমান্তরাল হয়। তাহলে আমাদের যেহেতু প্রমাণে MN সমান্তরাল BC করতে বলেছে, তাই আমরা MN সমান্তরাল BC দেখালাম, একটা আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে। তারপর আমরা কি করেছি ডিয়ার স্টুডেন্ট দেখো, ডিয়ার স্টুডেন্ট দেখো, আবার আমরা কি লিখেছি MF সমান BC। আচ্ছা, এখন তোমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে MF সমান BC আমরা কিভাবে লিখলাম। দেখো MF আর BC বাহুটা আমাদের ছিল সমান্তরাল, আর যদি আমরা একটু কল্পনা করি BMCF একটা আমাদের সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় এবং কোনো সমান কোণ হয় না। তো এটার ক্ষেত্রে তাই এই জন্য আমরা কি লিখতেছি MF সমান BC। MF সমান BC, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এই জন্য আমরা লিখলাম MF সমান BC। তো MF বাহুর মধ্যে আমরা কি দেখেছি, MN দেখেছি আর NF দেখেছি, তাই আমরা লিখলাম MN প্লাস NF সমান BC। তারপরে আমরা কি করেছি, MN এর মান আমরা বসেছি যে MN সমান NF আমাদের, আমরা যেহেতু আমরা এই যে MN সমান NF, তাই আমরা কি লিখেছি এখানে MN এর মানটা বসিয়েছি। আর MN আর MN যোগ করলে আমাদের হয় 2MN, আর এই পাশে আমাদের BC। তাহলে MN সমান 2টা গুণ ছিল, এই পাশে পক্ষান্তর করে দিয়েছি আমরা, হাফ BC আমরা প্রমাণিত করে ফেলেছি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই যে এটা প্রমাণ করতে বলতে পারে যে প্রমাণ করো যে 2MN সমান BC, তাহলে তোমরা এই চিত্র থেকেই কিন্তু প্রমাণ করতে পারবে, আর এক লাইন তোমাদের করতে হচ্ছে না। তো ডিয়ার স্টুডেন্ট, এটা ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ের গণিত উপপাদ্য, আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি ত্রিভুজ কোণ ও রেখা এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2025 সালের ষষ্ঠ অধ্যায়ের মোট 60টি উপপাদ্য করাবো। যদি ত্রিভুজ কোণ রেখা থেকে আসে তো আমার এই 60টি উপপাদ্য থেকেই আসবে ইনশাআল্লাহ, আসবেই। তো তোমরা এই 60টি উপপাদ্য ভালো করে, আমার ক্লাস ভিডিও দেওয়া থাকবে, এখান থেকে ভালো করে প্র্যাকটিস করবা, যাতে করে এখান থেকে আসলে তোমরা লিখতে পারো। তো ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের পেজে প্রথমে আসে। আর আপনার একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক সাহায্য করে পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে। তো আপনাদের জন্য পরিশ্রম করতেছি, আপনারাও আমাকে একটু ভালোবাসা দেন। তো ভালো থাকবেন এই বলে আমি আমার ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।